আসসালামু আলাইকুম। আজকে আমরা এসএসসি পদার্থবিজ্ঞানের অধ্যায় 5 অর্থাৎ পদার্থের অবস্থা ও চাপ এই অধ্যায়টির প্রথম ক্লাসটি করব। আমার এই ক্লাসে কিছু বৈশিষ্ট্য আপনাদের বলি। এই ক্লাসগুলোতে খুব অল্প সময় আপনাকে অনেক কিছু পড়ায় দেওয়া হবে না। একটা জিনিস পড়াতে যতটুকু সময় দরকার, বা একটা ছেলে যখন ক্লাস 8 থেকে 9-এ উঠবে তখন যে ফিজিক্সের কিছু বৈচিত্র্যময় জিনিসপত্র যেগুলো অচেনা অজানা, যেগুলো তেমনভাবে তার আগের ক্লাসে পড়া হয়নি, তো সেই জিনিসগুলো আসলে কি তার বোঝার জন্য যতটুকু দরকার সেইভাবে আমি পড়িয়ে দিব। এবং এখানে কোনো তাড়াহুড়ো করা হবে না। আমরা যে জিনিসটার জন্য যতটুকু সময় দরকার সেটুকু পড়াবো। আমার একটা জিনিস বোঝাতে টাইম লাগতে পারে একটু, কারণ এই ক্লাসগুলো আমি যখন করব বা ভিডিওগুলো এখন রেকর্ড করব, তখন আমি এটা চিন্তা করে নিয়ে করব যে এই ক্লাসটা সব ধরনের স্টুডেন্ট দেখবে, নবম এবং দশম শ্রেণীর সায়েন্সের। তো যাদের মনে হবে যে এটা একটু সিম্পল জিনিস, আমি অল্পতেই বুঝে গেছি, কিন্তু আমি বেশি করে বলতেছি, তখন আপনারা করবেন কি একটু টেনে নিয়ে দেখে ফেলবেন জিনিসটা, হ্যাঁ? তাহলে আপনাদের জন্য এটা টাইমটা ভালোভাবে ইউজ করা হবে। তো চলুন আমরা আল্লাহর নামে শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা ক্লাসটা শুরু করি। হ্যাঁ, ওকে। তো ফার্স্টে আমরা যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে চাপ। চাপ জিনিসটা আসলে কি? দেখেন এখানে সুন্দরভাবে ডেফিনিশন লেখা আছে যে কোনো একটি পৃষ্ঠের একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বলের মানকে কি বলে? চাপ বলে। কোনো পৃষ্ঠের একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বলকে কি বলে? চাপ বলে। আচ্ছা, ঠিক আছে। এখন একটা জিনিস আপনি খেয়াল করেন যে আমরা জিনিসটা সুন্দরভাবে একটু জিনিসটা বুঝি। দেখেন চাপ জিনিসটা আসলে কেমন হয় বা কোনটাকে চাপ বলে। এখানে কিন্তু একটা জিনিস, একটা মেনশন করার বিষয় আছে, সেটা হচ্ছে দেখেন যে এই যে বলটা যে প্রয়োগ হবে সেই বলটা কেমন হবে, পৃষ্ঠের উপর লম্বভাবে কিন্তু প্রযুক্ত হতে হবে। হ্যাঁ, লম্বভাবে প্রযুক্ত হতে হবে। লম্বভাবে প্রযুক্ত বলকে চাপ বল। আচ্ছা, চলেন আমরা জিনিসটা একটু বোঝার চেষ্টা করি। ধরেন এটা তল, এই তলটাকে আমি একটু একদম ফিল করে দিই। তো এর উপর কিছু বল লম্বভাবে প্রয়োগ হতে হবে। কীভাবে প্রয়োগ হতে হবে? লম্বভাবে। এই যে যে বলটা প্রয়োগ হচ্ছে এই বলের বলের মানটা আমি ধরে নিলাম এফ। এই যে বলটা এটা হচ্ছে এফ, ঠিক আছে? এফ পরিমাণ বল প্রয়োগ হচ্ছে। আর এই যে তলের ক্ষেত্রফলটা আছে, এই তলের ক্ষেত্রফলটা হচ্ছে, পুরো তলের ক্ষেত্রফল হচ্ছে এ, ঠিক আছে? এ ক্ষেত্রফল। তো দেখেন কোন পৃষ্ঠের পৃষ্ঠের একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বলকে চাপ বলে। তাহলে যদি আমরা এখানে দেখি যে এ ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলটা কত? এফ, তাই না? তাহলে আমরা যদি লিখি যে এ ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বল হলো এফ পরিমাণ। অতএব একক ক্ষেত্রফলের উপর বা একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বল হবে কি? এফ ডিভাইডেড বাই এ, ঠিক আছে? এফ ডিভাইডেড বাই, তাহলে এটাই হচ্ছে কি? এটাই হচ্ছে আমাদের চাপ। তাহলে চাপকে আমরা পি দ্বারা প্রকাশ করি। চাপ এই রাশিটাকে ক্যাপিটাল পি দ্বারা প্রকাশ করা হয়। এটার ফর্মুলা হবে এফ ডিভাইডেড বাই এ, ঠিক আছে? এটা ফর্মুলা হবে এফ ডিভাইডেড বাই এ। তো এইখানে যে চাপ, এই যেটা পরিচয় আমি একটু লিখিত, অনেক কিছু এটা সমস্যা হয়। আমি একটু এখানে এটি জিনিসটা মেনশন করে দিই। সেটা হচ্ছে দেখেন যে এইখানে যে এফটা আছে এটা হচ্ছে প্রযুক্ত লম্ব বল, আর এটা হচ্ছে তলের বা পৃষ্ঠের ক্ষেত্রফল, ঠিক আছে? তলের বা পৃষ্ঠের ক্ষেত্রফল এটা। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের প্রথম অবস্থা। আমি এমনি চাপ নিয়ে আপনাদের একটু ফিল করানোর জন্য বলবো অনেক কিছু। তো তার আগে আমি দেখেন একটু এখানকার যে কিছু বেসিক বিষয় আছে এগুলো আমি একটু শেষ করে নিই। সেটা হচ্ছে দেখেন, আমি যদি কিছু জিনিসপত্র এখানে লিখি, সেটা হচ্ছে যে এই চাপের এককটা কি হবে? চাপের একক মানে কি হবে দেখেন তো, চাপের সূত্রটা থেকে আমরা একক বের করতে পারি। চাপ যেহেতু এফ ডিভাইডেড বাই এ, তাহলে চাপের এককের ক্ষেত্রে ওপরে হবে এফ এর একক। এফ এর একক মানে কি? নিউটন
আর ক্ষেত্রফলের একক হচ্ছে মিটার স্কোয়ার। তো এটাকে এইভাবে লেখা যেতে পারে, অনেকে এইভাবে লিখতে পারে নিউটন পার মিটার স্কোয়ার। এটাকে এখানে এইভাবে লেখা থাকতে পারে এন এম টু দি পাওয়ার -2 এইভাবে। তো এই পুরো জিনিসটাকে স্পেশালি এর নামে ডাকা হয়, সেটা হচ্ছে প্যাসকেল। প্যাসকেল, এটার এটাকে প্যাসকেল বলা হয়, ঠিক আছে। হ্যাঁ, ছোট করে এটা সংক্ষেপে এটার যে প্রকাশ প্রতীক যেটা এই প্যাসকেলের, এটা হবে পি এ। হুম। তারপর হচ্ছে আসেন মাত্রা। তাহলে মাত্রাটা কি হবে? ওপর হবে বলের মাত্রা, নিচে হবে হচ্ছে ক্ষেত্রফলের মাত্রা। তো বলের মাত্রাটা কি? বলের মাত্রা হচ্ছে এম এল টি টু দি পাওয়ার -2, ঠিক আছে। এটা হচ্ছে বলের মাত্রা ডিভাইড বাই ক্ষেত্রফলের মাত্রা হচ্ছে এল এর উপর স্কোয়ার। তো এটাকে যদি আপনি একবারে লেখেন তো এটাকে লেখা যায় এম এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -2, ঠিক আছে। এটাকে আপনারা এভাবে লিখতে পারবেন। ওকে, এবার এই চাপটা কেমন রাশি, এটা কেমন রাশি? এটা হচ্ছে স্কেলার রাশি বা অদিক, বা হচ্ছে এটাকে আরেকটা নামে ডাকা হয় নির্দিক রাশি, ঠিক আছে। এখানে একটা জিনিস এটা মেনশন করে দেওয়া ভালো, মানে সুন্দর একটা কথা, সেটা হচ্ছে কি দেখেন, এই চাপটা আবার কি, চাপটা হচ্ছে চাপটা চাপের ক্ষেত্রে স্পেশাল একটা কথা যেটা বলতেই হবে, মান ও দিক থাকার পরেও এটি স্কেলার, স্কেলার রাশি। মান ও দিক থাকার পরে এটি কি রাশি? স্কেলার রাশি, ঠিক আছে। এই স্লাইডটা তাহলে আমাদের জন্য এইটুকুই ইম্পর্টেন্ট ছিল, আমরা এই স্লাইডটা মোটামুটি কভার করে ফেললাম, ঠিক আছে। তো এর পরবর্তীতে দেখেন চাপ নিয়ে আমরা আরও কথা বলবো। তো দেখেন চাপ যে স্কেলার, এটা কেন, এটা আমরা একটু দেখাবো। দেখুন চাপ কেন স্কেলার, আমি এখানে একটু প্রশ্ন যদি দাঁড় করাই, চাপ কেন মান ও দিক থাকার পরেও স্কেলার রাশি, ঠিক আছে। তো এই জিনিসটা একটু দেখেন। তো আমি যদি এখানে একটা পাত্র নিই, এখানে একটা পাত্র নিই, এখানে একটা পাত্র নিয়ে এই অংশটুকু আমি একটু মুছে দেব। আর কিছু জায়গায় আমি, আচ্ছা এই ভিতরে কিছু তরল পানি, তরল পদার্থ দিয়ে দেবো, মানে পানি ধরেন, পানির কালারটা এরকমই হয়, ঠিক আছে। এখন আমি একটা কাজ করবো, সেটা হচ্ছে এর উপর একটা পিস্টন দিয়ে দেবো, পিস্টন। এবার আমি কি করব, এবার হচ্ছে এই পাত্রের কিছু জায়গায় হচ্ছে আমি একটু ফুটো করে দেবো, এই যে এইখানে যেমন ধরেন ফুটো, তারপর এইখানে ধরেন ফুটো আছে। তো আমি কি করলাম, আমি হঠাৎ করে এইখানে ধরেন, এইখানে এটার উপরে ফোর্স প্রয়োগ করলাম। ধরেন এখানে এফ, এফ মানে বল প্রয়োগ করা হচ্ছে। আর এই যে তলের ক্ষেত্রফলটা, যে এখানে পিছনে যে তল আছে, এই তলের ক্ষেত্রফলটা আমি ধরলাম এই যে এ, এটা হচ্ছে 1 মিটার স্কোয়ার, মানে একক ক্ষেত্রফলে যেটা বলটা প্রয়োগ হচ্ছে সেটা ধরেন এখানে চাপ সৃষ্টি হবে আর কি। তো আমি যদি এখানে এই জিনিসটা দিয়ে দিই, দিয়ে দেওয়ার পর জিনিসটা চিন্তা করেন, এটা কখন চলে আসবে? পিস্টনটা নিচে চলে আসবে না? তাহলে পিস্টনটা যদি নিচে চলে আসে, একটা জিনিস খেয়াল করেন, এভাবে ধরেন নিয়ে আসলাম, নিয়ে আসার পরে আমি এই যে এখানকার যে জিনিসপত্রগুলো আছে এগুলো মুছে দেবো একটু, এই যে এইগুলা আস্তে আস্তে একটু নিচে নিয়ে আসবো, ঠিক আছে। নিচে নিয়ে আসলাম আর যে এখানে এইগুলো হচ্ছে মুছে দেবো, দিলাম। এবার দেওয়ার পরে আপনি জিনিসটা খেয়াল করেন, আমি অনেক সময় নিচ্ছি এটা বোঝানোর জন্য, দেখেন এই যে দেওয়া হলো, চাপটা পড়লো, হ্যাঁ,
চাপটা যে এর উপর পড়লো, বল দেওয়ার কারণে এখানে চাপ সৃষ্টি হলে চাপটা কিভাবে কাজ করে জানেন? এটা আপনারা কয়েকদিন পরে পড়বেন যে প্যাসকেলের সূত্র। প্যাসকেলের সূত্র অনুসারে কোনো তরল পদার্থে যদি কোনো একটা কী করা হয়, চাপ প্রয়োগ করা হয়, ওই চাপ কি করে জানেন? ওই চাপ কিছুমাত্র কমে না, একটু কমে না, না কমে পাত্রের প্রতিটা দেওয়ালে লম্বভাবে ক্রিয়া করে। একই মানের চাপ কীভাবে ক্রিয়া করে? লম্বভাবে ক্রিয়া করে। তাহলে দেখেন, এই যে এইটা এই দিকে, ধরেন এটা এই দিকে, এই দিকে, তো এটা এভাবে কাজ করে। এইটা হওয়ার কারণে কি হবে জানেন? এই পানি এই দিক দিয়ে বের হওয়া শুরু করবে, এই পানি এই দিক দিয়ে বের হওয়া শুরু হবে, যেখানে যেখানে ফুটা আছে এখানে হবে, এই দিক দিয়ে বের হওয়া শুরু হবে, তারপরে এই যে এই দিক দিয়ে বের হওয়া শুরু হবে, এই দিক দিয়ে বের হওয়া শুরু হবে। কেন বের হবে বলেন তো? বের হবে কেন? বের হওয়ার কারণ হচ্ছে যে 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 ফুটাটা পাইছে ওই ফুটা ওই অংশ একটা চাপ ফিল করতেছে কি বরাবর? ওই ফুটা বরাবর, লম্ব বরাবর। ঠিক আছে? তাহলে এখানে একটা জিনিস খেয়াল করেন, একটা রাশি যদি ভেক্টর হতে চায়, ভেক্টর রাশি হতে হলে কি লাগবে? মান এবং নির্দিষ্ট দিক, এই দুটো জিনিস লাগবে। ভেক্টর রাশি হতে হলে কি লাগবে? মান এবং নির্দিষ্ট দিক থাকা লাগবে। কিন্তু চাপের কি আছে? চাপের, দেখেন, চাপের মান থাকলেও নির্দিষ্ট দিক নেই। তাই চাপ, মান ও থাকার পরেও স্কেলার। ঠিক আছে? এটা কি? মান ও দিক থাকার পরেও স্কেলার। এটা হচ্ছে বিষয়। তো এই যে জিনিসটা, এই জিনিসটা বুঝলে আপনারা চাপ কেন এটা স্কেলার রাশি, মান এবং দিক থাকার পরেও, তাহলে বুঝতে পারবেন। আশা করি বুঝতে পারতেছেন। হ্যাঁ, ঠিক আছে। এখানে যদি একটা কাজ করা যায়, তো ধরেন এখানে এই এফ এর মানটা 10 নিউটন, তাহলে এই সব দিকে কতটুকু চাপ কাজ করতো? 10 প্যাসকেল। ঠিক আছে, 10 প্যাসকেল চাপ কাজ করতো। তো এখানে একটু সময় নিলাম, এটা যদি আপনাদের মনে হয় যে দেখবেন না, তাহলে এটা আপনারা ছেড়ে দিয়ে নেক্সট টপিকে যেতে পারেন। তো এরপরে আমরা দেখেন চাপ আমরা শিখলাম, এরপর আমরা যেটা শিখবো সেটা হচ্ছে এটা। হ্যাঁ, এবার দেখেন 1 প্যাসকেল কাকে বলে। এই জিনিসটা খুব সুন্দরভাবে একটু বুঝেন, খুবই সুন্দরভাবে। সেটা হচ্ছে দেখেন, আমরা জানি পি ইজ ইকুয়াল, সরি, পি ইজ ইকুয়াল এফ ভাগ এ। আচ্ছা, প্যাসকেলটা কিসের একক? চাপের একক। অর্থাৎ এই যে এফ, এই যে এফটা আছে না, এই যে এফ, এই এফ এর মান এবং এ এর মান, এই এফ এর মান আর এ এর মানের ভাগফল যেটা আসবে সেটাই হবে তত প্যাসকেল। ধরেন আমি ধরলাম এখানে এফ এর মান হচ্ছে 10 আর এ এর মান ধরেন 20, তাহলে কত আসতো? 0.5 প্যাসকেল। কি ধরতাম? ধরেন আমি বলি, সুন্দরভাবে লিখি, এফ এর মান ধরেন 10 আর এ এর মান ধরেন হচ্ছে 20, এটা হচ্ছে নিউটন আর এটা হচ্ছে 20 মিটার স্কোয়ার। তাহলে অতএব এখান থেকে পি কি আসতো? পি কি আসতো? পি আসতো হচ্ছে 0.5 প্যাসকেল। যদি এখানে এফ এর মান আবার ধরি, ধরেন এফ এর মান হচ্ছে 20 নিউটন আর এর মান হচ্ছে 2 মিটার স্কোয়ার, তাহলে অতএব এখান থেকে পি এর মান আসতো হচ্ছে 10 প্যাসকেল, এরকম আসতো। তো এই যে ভাগফল, এই ভাগফলটার মান 1 কখন হবে? এই ভাগফলটার মান 1 কখন হবে? সেটাই হবে 1 প্যাসকেল। তাহলে দেখেন তো কত রকমভাবে হতে পারে, কত রকমভাবে হতে পারে। আমি যদি জিনিসটা আপনাকে একটু দেখাই, যদি এরকমভাবে আমি দেখাই, দেখেন যে কিভাবে। ধরেন এইখানে এফ এর মান যদি 1 নিউটন হয় আর এ এর মান কি হয়? এর মান 1 মিটার স্কোয়ার হয়,
তাহলেই তো এখান থেকে পি এর মান চলে আসে 1 প্যাসকেল, তাই না? যদি আপনি এটা চিন্তা করেন যে এফ এর মান 10 নিউটন, এ এর মান 10 মিটার স্কোয়ার, তাও তো এখানে কি আসে, পি ইজ ইকুয়াল টু 1 প্যাসকেল। আসলে 10/10 হলে তো ওয়ানই আসবে। তাহলে এখানে জিনিসটাকে বোঝানোর জন্য সব থেকে বেস্ট অপশান কোনটা? এই যে এফ এর মান 1 নিউটন, এফ এর মান 1 নিউটন আর হচ্ছে কি এর মান 1 মিটার স্কোয়ার, তাহলে এটার মানে 1 প্যাসকেল চলে আসবে। ওই কারণেই এটা মানে আসলে কি বোঝালো বলেন তো? ওই কারণে আমরা কি লিখি, ওই কারণে আমরা লিখি যে 1 নিউটন, খেয়াল করেন, 1 নিউটন বল 1 মিটার স্কোয়ার ক্ষেত্রফলের উপর, 1 নিউটন বল 1 মিটার স্কোয়ার ক্ষেত্রফলের উপর প্রয়োগ করলে প্রযুক্ত চাপকে 1 প্যাসকেল বলে। কথা কি বুঝছেন? যে 1 নিউটন বল 1 মিটার স্কোয়ার ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রয়োগ করলে প্রযুক্ত চাপকে 1 প্যাসকেল বলে। এটা হচ্ছে সবথেকে সুন্দর কথা। এখন দেখেন, কোনো পৃষ্ঠের চাপ 10 প্যাসকেল বলতে কি বোঝো? কোনো পৃষ্ঠের চাপ 10 প্যাসকেল বলতে কি বোঝো? তাহলে 10 কী কীভাবে হতে পারে? ধরেন এখানে এফ এর মান হচ্ছে 10 নিউটন আর এর মান হচ্ছে 1 মিটার স্কোয়ার, তাহলে তো 10 প্যাসকেল হয়ে গেল। তাহলে আপনি লিখবেন যে কোনো পৃষ্ঠের চাপ 10 প্যাসকেল বলতে বোঝায় যে 10 নিউটন বল 1 মিটার স্কোয়ার ক্ষেত্রফলের ওপর লম্বভাবে প্রয়োগ করলে প্রযুক্ত চাপকে কি বলে? 10 নিউটন বল 1 মিটার স্কোয়ার ক্ষেত্রফলের উপর প্রযুক্ত প্রয়োগ করলে প্রযুক্ত চাপকে 10 প্যাসকেল বলে। এটা আপনারা হোমওয়ার্ক করবেন, ঠিক আছে? এটা আপনারা হোমওয়ার্ক করবেন এই প্রশ্নটা, আর এটা আমি একটু মার্ক করে দিচ্ছি। এটা হচ্ছে বেসিক, ঠিক আছে? এটা আপনাদের এইচডাব্লিউ থাকলো, ঠিক আছে? আমরা নেক্সট স্লাইডে যাচ্ছি। আচ্ছা, চাপ নিয়ে কিছু কাহিনী, এখন আমরা চাপ নিয়ে এমনি অনেক কাহিনী করছি, আর একটু কাহিনী আছে দেখেন। আমরা প্রথমে চাপের সূত্রটা লিখি একটু। চাপের সূত্রটা হচ্ছে পি ইজ ইকুয়াল এফ বাই এ। এখানে আমরা দেখতে পাচ্ছি যে চাপ এফ এবং এ এই দুইটা রাশির উপর নির্ভরশীল। কার উপর নির্ভরশীল? বল, প্রযুক্ত লম্ব বল, এবং ওই যে তলের উপর বলটা প্রযুক্ত হচ্ছে সেটার উপর নির্ভরশীল। হ্যাঁ, তাহলে কার উপর নির্ভরশীল? বল এবং এর উপর নির্ভরশীল, ঠিক আছে? ধরেন এরকম একটা কাজ করি, ধরেন এটা কেস 1 দিলাম আমি, যে আমি লিখতেছি যে এখানে এটা অপরিবর্তনশীল বা ধ্রুবক, মানে এ যদি পরিবর্তন না হয় তাহলে এফ এর সাথে পি এর সম্পর্কটা কেমন? একটা জিনিস আমাদের একটু আপনাদের দেখাই দিই এখানে একটু, এটা অফ টপিক। দেখেন, যদি ধরেন এই পাশে একটা সংখ্যা আছে এ, এ প্রপোর্শনাল টু বি, আচ্ছা একটু লিখে দিই, এ ইজ প্রপোর্শনাল টু বি, ইংরেজিতে পড়া হয় এ ইজ প্রপোর্শনাল টু বি, বা এ হচ্ছে বি এর সমানুপাতিক, ঠিক আছে? সমানুপাতিক। তো এইখানে একটা জিনিস আমরা বোঝানোর বিষয় যে সমানুপাতিক জিনিসটা আমরা আস্তে আস্তে বলবো, মানে সমান অনুপাতে বৃদ্ধি পাবে। এই সমানুপাতিক জিনিসের একটা বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে দেখেন, সমানুপাতিক চিহ্নটা যখন উঠে যাবে, তখন একটা সমান চিহ্ন আসবে এবং এটা কি আসবে? ধ্রুবক। এই জিনিসটা আপনাদের মাথায় রাখতে হবে। এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। এটা কোথায়? এইখানে দিই। ঠিক আছে, এটা হবে। তো এটা আমরা করে দিলাম। তাহলে দেখেন, এ যদি পরিবর্তনশীল করি তাহলে আমরা এখানে সূত্রটা কি পাই? সূত্রে কি পাই তাকান তো। আমরা জানি তাহলে অপরিবর্তনশীল ধ্রুবক হবে, তাহলে এখানে ওপরে থাকবে এফ আর নিচে থাকবে যেটা ধ্রুবক। তাহলে আমি এখানে দেখেন জিনিস দিচ্ছি, মানে সমানুপাতিক চিহ্ন উঠে যেটা সমান বা ধ্রুবক আসে, এবং ধ্রুবক আর সমান চিহ্ন তুলে যে আবার কি আসে? সমানুপাতিক চিহ্ন আসতে পারে। তাহলে এই যে সমানুপাতিক চিহ্ন দেখেন, এই যে এখান থেকে দেখাই, এই যে এটা, আচ্ছা অন্য কালিতে দেখাই, এই যে সমান চিহ্ন আর এই ধ্রুবক, এই অংশটুকু কি হবে? উঠে যাবে। এই অংশটুকু উঠে যে কি আসবে? সমানুপাতিক চিহ্ন আসবে। তাহলে পরের লাইনে আমি কি লিখতে পারি? পরের লাইনে লিখতে পারি অতএব, অতএব যে পি ইজ প্রপোর্শনাল টু এফ। এই প্রপোর্শনাল টু মানে কি? মানে বা সমানুপাতিক, সমানুপাতিক মানে কি? যে সমান অনুপাতে পারবে। এখানে মানে হচ্ছে দেখেন, এটার মানে হচ্ছে যদি কোনো কারণে এফটা বেড়ে যায়, যদি এফটা বেড়ে যায় তাহলে পিটা কী হয়? বাড়বে, সমান অনুপাতে বাড়বে। আর যদি
এফটা কমে যায় তাহলে পিটা সমান অনুপাতে কমে যাবে। ঠিক আছে, এখন কেমন ভাবে একটা কোশ্চেন, আমি এখানে একটা এক্সাম্পল দিব। ধরেন এ অপরিবর্তনশীল, ঠিক আছে। এখন আপনাকে ধরেন বলা হলো যে একটা কোশ্চেন, ধরেন এখানে আমি লিখি একটা কোশ্চেন, এখানে ছোট করে লিখি যে কোনো মানুষের মানুষের বা সহজ করে লিখি, কোনো বস্তুর ওপরের পৃষ্ঠে প্রযুক্ত বলের মান 3 গুণ করা হয় তাহলে চাপ কত গুণ বাড়বে? এটা হচ্ছে প্রশ্ন, ঠিক আছে। তাহলে দেখেন, এই যে সমান অনুপাতে বাড়ে মানে কি, যে কোনো বস্তুর উপরের পৃষ্ঠের প্রযুক্ত বলের মান যদি 3 গুণ করা হয় তাহলে চাপ কত গুণ বাড়বে। আমি এখান থেকে আপনাকে দেখাইছি যে এফ এর মান যদি বাড়ে তাহলে পি এর মানও বাড়বে, এফ এর মান যদি কমে তাহলে পি এর মান কমে। কারণ কেন? সমান অনুপাতিক। সমান অনুপাত মানে যে এফটা যত যত গুণ বাড়বে, যত অনুপাতে বাড়বে, পিটাও তত অনুপাতে বাড়বে। তাহলে এখানে দেখেন তো প্রযুক্ত বলের মান কতটুকু বাড়ছে? 3 গুণ। তাহলে এখানে পি এর মানও হবে 3 গুণ। ঠিক আছে, পি এর মানটা হবে কত গুণ? 3 গুণ হবে। এটা হচ্ছে সমান অনুপাত। তো এটা হচ্ছে কেস, বুঝতে পারছেন? অর্থাৎ ধরেন আপনি কি করলেন, যে আপনি দাঁড়ায় আছেন, আপনার যে মাটির উপর দাঁড়ায় আছেন, আপনার যে জুতো, এই জুতোর তো ক্ষেত্রফল আর চেঞ্জ হবে না, জুতোর ক্ষেত্রফল তো ইনস্ট্যান্ট চেঞ্জ করতে পারবেন না। তো আপনি যে দাঁড়ায় আছেন, হঠাৎ করে আপনার মাথার উপরে একটা পাথর তুলে দেওয়া হলো, যে পাথরের ভরটা আপনার দ্বিগুণ, তাহলে বলেন তো আপনার ভর কত গুণ, বা সরি, পাথরের ওজনটা আপনার দ্বিগুণ, আপনার ওজনের দ্বিগুণ। তাহলে মোট এবার যে ওজন বা বলটা কত গুণ হলো? প্রযুক্ত বলটা আপনার পা দ্বারা ওই তলের উপরে, আগে ছিল আপনার নিজেরটা, এবার হয়েছে আপনার দ্বিগুণ, আবার উপরে মাথার উপর চড়াই, তাহলে 3 গুণ হলো। তাহলে যদি কেউ এসে আপনার মাথার উপর বসে, দ্বিগুণ ওজনের আপনার মাথার উপর বসে, তাহলে ওই তলের উপর প্রযুক্ত চাপ কি হয়ে যাবে? 3 গুণ বেড়ে যাবে। ঠিক আছে, কারণ এবার যে পায়ের যে ক্ষেত্রফল তো ফিক্স আছে, তাই না? এটা হচ্ছে বিষয়। ঠিক আছে, আচ্ছা। এবার হচ্ছে 2 নাম্বার কেস, দেখেন। আচ্ছা, এবার এফ অপরিবর্তনশীল বা ধ্রুবক। ঠিক আছে, এবার এফটার হচ্ছে এই অবস্থা। তাহলে এবার কি হবে? তাহলে আমি দেখুন একটু লিখি, পি এর যে সূত্র ছিল, পি ইজ ইকুয়াল এফ বাই এ। তাহলে এবার তো এফ এর জায়গায় কি বসাতে হবে? ধ্রুবক। তাহলে ধ্রুবক বসাই দিই, ডিভাইডেড বাই হচ্ছে এ। তাহলে আপনারা তো জানেন যে এখানে কি হয়, এই যে ধ্রুবক আর হচ্ছে সমান চিহ্ন তুলে দিয়ে কি বসে? এই যে প্রপোর্শনাল চিহ্ন বসে, এটা বসে। তাহলে এর পরের লাইন আমি কি লিখতে পারি? যে এখানে পরের লাইন আমি লিখতে পারি যে পি ইজ প্রপোর্শনাল টু 1/a। পি ইজ প্রপোর্শনাল টু কি? 1/a। এর মানে কি আসলে? আচ্ছা, এখানে আমরা কিছু চাঞ্চল্যকর তথ্য আর কি দেখব। আপনাদের কাছে এগুলো কঠিন লাগে আমি জানি, ঠিক আছে। তো আমি এখানে জিনিসটা না বলে আমি এখানে একটু ছোট্ট করে আর একটা লাইন টানি, এখানে আমি জিনিসটা বোঝাই একটু। এই যে এই কথাটার মানে, ধরেন যে 1/a, আমরা এটাকে বলতে পারি পি ইজ প্রপোর্শনাল টু 1/a, বা আপনারা ধরেন যে এরকমভাবে বলা যেতে পারে, বাংলা এটাকে বলা হয় পি হচ্ছে 1/a এর সমানুপাতিক। যদি 1-এর নিচে কোনো কিছু থাকে, নিচে যদি হরে, যদি একটা ভগ্নাংশের হরে যদি কোনো কিছু থাকে, তাহলে এটাকে বাংলায় বলা হয় হচ্ছে পি, পি এর সাথে কি
এর সম্পর্ক কি ব্যস্তানুপাতিক, পি এর সাথে এর সম্পর্ক কেমন ব্যস্তানুপাতিক। এই ব্যস্তানুপাতিক মানে জিনিসটা কি এটা আমরা একটু শিখবো। দেখেন আমরা ব্যস্তানুপাতিক জিনিসটা কি এটা একটু শিখবো। ব্যস্তানুপাতিক, আচ্ছা এই জিনিসটার মানে হচ্ছে বিপরীত। জিনিসটার মানে কি, বিপরীত, বুঝলেন? বিপরীত। তো এই বিপরীত কথাটার মানে কি, এখন দেখেন বিপরীত আবার দুই রকম হতে পারে। এখানে আমি একটু দেখাচ্ছি বিপরীত আবার কেমন হতে পারে, দুই রকম। একটা হচ্ছে যোগাত্মক বিপরীত, যোগাত্মক বিপরীত, আরেকটা হচ্ছে গুণাত্মক বিপরীত। ঠিক আছে, একটা যোগাত্মক বিপরীত, একটা হচ্ছে গুণাত্মক বিপরীত। ঠিক আছে, এখন এই হচ্ছে বিষয়। সেই লেখাটা একটু অন্য কালার করে দিত। আচ্ছা, তাহলে এই হচ্ছে বিষয়। তাহলে এখন দেখেন আমি একটা এক্সাম্পল দিই, সুন্দর একটা এক্সাম্পল দিই। ধরেন একটা সংখ্যা হচ্ছে 2, তো এর যোগাত্মক বিপরীত হচ্ছে -2, আর এই গুণাত্মক বিপরীত হচ্ছে 1/2। ঠিক আছে, 1/2। তাহলে 2 এর হচ্ছে যোগাত্মক বিপরীত হচ্ছে কোনটা, এটা হচ্ছে যোগাত্মক বিপরীত। ঠিক আছে, এই যে এটা, এটা হচ্ছে যোগাত্মক বিপরীত, আর এটা হচ্ছে গুণাত্মক বিপরীত। ঠিক আছে, এটা হচ্ছে গুণাত্মক বিপরীত। এখন এই জিনিসটা আপনার কি হবে বুঝতে হবে, এই হচ্ছে বিষয়। তাহলে এই জিনিসটা আমাদের বুঝতে হবে। তাহলে দেখেন যোগাত্মক বিপরীত, বিপরীত বিপরীত। তাহলে যে ব্যস্তানুপাতিক যেটা, এই ব্যস্তানুপাতিক মানে আসলে, এই ব্যস্তানুপাতিক মানে আসলে এই গুণাত্মক বিপরীত, বুঝলেন? এই ব্যস্তানুপাতিক মানে হচ্ছে আসলে গুণাত্মক বিপরীত। তো এই জিনিসটা আমি বলতে চাচ্ছি। তাহলে এইখান থেকে আমি একটা জিনিস বুঝতে পারি যে এর মান বাড়লে পি এর মান কমে যাবে, আর যদি এর মান কমে তাহলে পি এর মান বেড়ে যাবে। ঠিক আছে, পি এর মান বেড়ে যাবে। তো এই হচ্ছে কথা। এখন এই যে এর মান বেড়ে গেলে পি এর মান কমে যাবে, কিভাবে কমবে? গুণাত্মক বিপরীত আকারে। ধরেন কোন একটা বস্তুর ওপর, কোন একটা, ধরেন আপনি নিজে মাটির উপর দাঁড়িয়ে আছেন এবার, তাহলে আপনার ওজন তো ফিক্স, মানে এফটা এবার তলের উপর যে এফটা লম্বা হয়ে প্রযুক্ত হচ্ছে এটা ফিক্স। এখন কোনোভাবে আপনি ধরেন কি করছেন, আপনার পায়ের জুতাটা আগে ছিল ছোট্ট জুতা, এখন একটু বড় জুতা পরছেন, ক্ষেত্রফলটা একটু বেশি। তাহলে এই যে ক্ষেত্রফলটা বেশি হয়ে গেল, ক্ষেত্রফল বেশি হলে কি হবে? ক্ষেত্রফল বেশি হয়ে গেলে কি হবে? পি এর মান কমে যাবে। এখন ক্ষেত্রফল যদি দ্বিগুণ হয়ে যায়, দ্বিগুণ হয়ে যায়, তাহলে দ্বিগুণ হয়ে গেলে পিটা কি হবে? দ্বিগুণের গুণাত্মক বিপরীত কি? হাফ। তাহলে অর্ধেক হয়ে যাবে। আর যদি ধরেন যে ক্ষেত্রফল কি করা হয়, আগে যা ছিল তার থেকে অর্ধেক করা হয়, তাহলে অর্ধেকের গুণাত্মক বিপরীত হচ্ছে 1/1/2, অর্থাৎ 2 গুণ হয়ে যাবে। অর্ধেকের গুণাত্মক বিপরীত হচ্ছে 2 হওয়া, মানে অপোজিট হয়ে যাওয়া। ঠিক আছে, গুণাত্মকভাবে অপোজিট হয়ে যাওয়া, এই হচ্ছে বিষয়। ঠিক আছে, তো এখানে যদি আমি একটা কোশ্চেন এখানে অ্যাড করে দিই, আমি যদি একটা কোশ্চেন অ্যাড করে দিই, কোনো মানুষের, কোনো মানুষের জুতার ক্ষেত্রফল 3 গুণ করা হয়, 3 গুণ করা হয়, তাহলে তার দ্বারা তলের উপর প্রযুক্ত চাপের মান কেমন হবে? ঠিক আছে, কেমন হবে? তো এই জিনিসটাকে আমি একটু সুন্দরভাবে একটু সাইডে দিয়ে দিচ্ছি।
প্রশ্নটাকে এখানে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, দেখেন এখানে কত গুণ করা হয়েছে এই এটাকে। কোনো মানুষের জুতার ক্ষেত্রফল 3 গুণ করা হয়েছে, তাহলে 3 গুণ করা হয়েছে। দেখেন এর মান আগে যা ছিল তার থেকে 3 গুণ করা হয়েছে। এই যে এর মান যা ছিল আগে থেকে তার থেকে 3 গুণ করা হয়েছে, তাহলে এফ কি হবে? 3-এর গুণাত্মক বিপরীত, তাহলে 1/3 গুণ হয়ে যাবে, অর্থাৎ 3/1 হয়ে যাবে। তাহলে এটা হয়ে যাবে কত? এটা হয়ে যাবে 3/1। তাহলে পি পরবর্তীতে পি ড্যাশটা এটা হবে, এই যে এটা পি ড্যাশ, এটা হবে 1/3 গুণ আগেরটার এত গুণ হয়ে যাবে। ঠিক আছে, এই তো। তো এইখানে একটু ইম্পর্টেন্ট কথাবার্তা বলা হয়েছে, তো আপনারা হয়তো বুঝছেন। আর না হলে আপনারা একটু ঠান্ডা মাথায় সুন্দরভাবে জিনিসটা দেখে নেবেন, তাহলে হয়তো বুঝবেন। আর একটা জিনিস এখানে না বললেই না, আমি আর একবার মেনশন করতেছি। দেখেন এখানে একটা জিনিস খেয়াল করেন, যদি এফ ফিক্স থাকে, মানে কোনোভাবে কি থাকে, ফিক্সড, এফ ফিক্স থাকে, তাহলে এর যদি মান বাড়ে তাহলে কি হবে? চাপ কমে যাবে। এর যদি মান বাড়ে তাহলে কি হবে? চাপ কমে যাবে। ঠিক আছে, আর যদি কি হয়, এর মান কমে যায় তাহলে চাপ কিন্তু বেড়ে যাবে। এফ ফিক্স রেখে এর মান কমে গেলে চাপ বেড়ে যাবে। ঠিক আছে, এর আমি একটা কথা এক্সাম্পল দিই। ধরেন আপনারা যে অনেক সময় বাজার করতে যান না, আপনার বাবাদের সাথে বা এদের মধ্যে বাজার করতে যান, বাজারের ব্যাগ যে আছে না, ওই ব্যাগেরটা দেখেন, ব্যাগটা যদি যত, এই ব্যাগ ধরার যে জিনিসটা যত পাতলা হবে বা চিকন হবে, মানে ক্ষেত্রফল যত কম হবে, হাতে ব্যথা লাগে বেশি, মানে চাপ বেশি হয়। ঠিক আছে, তখন কি হয়? চাপটা বেশি হয়। আর যদি ধরেন যে একটু মোটা সোটা বড় বেল্টওয়ালা ব্যাগ নেন, একটু ওষার বা একটু মোটা, প্রস্তটা অনেক বেশি, সেক্ষেত্রে দেখেন ধরবেন না আপনার, কী হবে? কষ্ট কম হবে। ঠিক আছে, এমনিতেই তারপর দেখেন রাস্তায় যে হাঁটতেছেন, আপনি রাস্তায় হাঁটলে যদি প্লেন রাস্তা হয়, ইটের রাস্তা, তাহলে আপনি হাঁটতে লাগলে কোনো ব্যথা হয় না, মানে চাপ কম থাকে। কিন্তু যদি আপনি কি করেন, আহ, একটা খোয়া রাস্তা, মানে ইট ভাঙা, ইট যে ছোট ছোট টুকরা করে ফেলা, ওরকম জিনিসপত্র পড়ে আছে, এই রাস্তায় হাঁটেন, তাহলে আপনার পায়ে ব্যথা লাগবে বেশি। কেন? আপনার কিন্তু দেখেন এখানে ওজন কিন্তু আপনার ফিক্স, ওজন কিন্তু আপনার ফিক্স, কিন্তু কি হয়ে গেছে, ওই যে যে তলটা ছিল রাস্তার, ওইটা আগে ছিল বড়, পরে হয়ে যে খোয়ার কারণে চিকন সরু হয়ে গেছে, কমে গেছে, জন্য চাপের মান কি হয়েছে, এই যে এটা ছোট হয়ে গেছে, জন্য চাপটা অনেক বেড়ে গেছে। ঠিক আছে, এই কারণে আপনার ব্যথা ফিল হয়। তো আশা করতেছি আপনারা বুঝবেন। আপনারা এই রিলেটেড এই টপিক থেকে আমাদের কি আছে, ম্যাথ প্রবলেম আছে, আপনারা আশা করতেছি বুঝতে পারবেন। চলুন আমরা পরের স্লাইডে যাই। এবার আমরা গাণিতিক সমস্যা করব। দেন গাণিতিক সমস্যাগুলো এই কালার দিয়ে ফিক্স করি। ওকে, তো এখানে বলতেছে যে 0.5 মিটার স্কোয়ার ক্ষেত্রফল বিশিষ্ট কোনো বস্তুর ওপর 9,980 নিউটন বল প্রয়োগ করা হলে ওই বস্তুর উপর প্রযুক্ত চাপ নির্ণয় করো। আচ্ছা, আমি একটু ছোট্ট করে আঁকায় দেখাই। এই একটা তল, এই তলের উপরে প্রযুক্ত বল, প্রযুক্ত বল এটা, এই এফ এর মান, এটা বলে দিছে হচ্ছে 980 নিউটন। আর এই যে তলের ক্ষেত্রফল আছে, এই ক্ষেত্রফলটা হচ্ছে, এর মানটা হচ্ছে 0.5 মিটার স্কোয়ার। তাহলে আমরা তো জানি সবাই যে পি ইজ ইকাল টু এফ বাই এ। ঠিক আছে, পি ইজ ইকাল টু এফ বাই এ। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এফ এর মানটা হচ্ছে 980, আর এর মানটা হচ্ছে 0.5 মিটার স্কোয়ার। ঠিক আছে, তো আচ্ছা মিটার স্কোয়ার এখানে দেওয়া দরকার না, আমরা একবারে লিখবো, এটা প্যাসকেল চলে আসবে। তো আমরা হিসাবটা একটু করি। 980, সরি, ডিভাইডেড বাই হচ্ছে কত, 0.5, 0.5 আসেনি, 0.5, এটা হচ্ছে 1960, 1960 প্যাসকেল। হ্যাঁ, এটা চলে আসছে। তো এটা আমরা পেয়ে গেলাম, এটা খুব সিম্পল একটা ম্যাথ ছিল। আচ্ছা, এখানে একক নিয়ে কনভার্সনে খুব একটু সমস্যা হয়, তো আমি এখানে এই চারটে এখানে একটু দিয়ে দিই। হ্যাঁ, এখানে চারটে একটু দিয়ে দিই। দেখেন এখান থেকে আমি শুরু করি, আমি এটা করে লিখবো, সাইড করে দেবো। হ্যাঁ, তো কোনো জিনিস যদি কিসে থাকে, মিলিমিটারে থাকে, মিলিমিটারে থাকে, ওটাকে যদি আপনি কি করেন, 1000 দ্বারা ভাগ করেন, বা মিলিমিটারে যদি থাকে 1000 দ্বারা ভাগ করা মানে 10⁻³ দ্বারা ভাগ করা, বা মিলিমিটারে যদি থাকে ওটাকে, সরি, মিলিমিটার যদি কোনো জিনিস থাকে, তাহলে ওটাকে 10⁻³ দ্বারা গুণ করলে এটা কি হয়ে যাবে, মিটার হয়ে যাবে। এটা আপনার মাথায় রাখতে হবে। আবার যদি কোনো জিনিস সেন্টিমিটার থাকে, সেন্টিমিটার থেকে মিটারে যাওয়ার বুদ্ধি কি, 100 দ্বারা ভাগ,
ওই 100 দ্বারা ভাগ মানেই হচ্ছে 10 এর উপর স্কোয়ার দ্বারা ভাগ করা, বা সেন্টিমিটার একটা জিনিসকে 10⁻⁻² দ্বারা গুণ করা মানেই হচ্ছে মিটারে আসা। ঠিক আছে, এটা হচ্ছে বেসিক, সব থেকে বেসিক। অর্থাৎ এই সূচকের নিয়ম অনুসারে 10⁻³ এটা উপরে উঠে গেলে 10⁻³ এটা উপরে উঠে গেলে 10⁻³ অনেকের দেখে এই জিনিসটা নিয়ে কনফিউশন হয় ছোটোখাটো বিষয় নিয়ে। হ্যাঁ, তো আমি এটা একটু সুন্দর করে ছোট করে এটা বক্স করে দিচ্ছি। আচ্ছা, এবার দেখেন, এবার আছে আপনার হচ্ছে মিলিমিটার স্কোয়ার। আচ্ছা, মিলিমিটার থেকে মিটারে যাওয়ার বুদ্ধি কি? মিলিমিটার থেকে মিটারে যাওয়ার বুদ্ধি হচ্ছে 1000 দ্বারা ভাগ, বা 10⁻³ দ্বারা ভাগ, বা 10⁻³ দ্বারা হচ্ছে গুণ। তাহলে এবার মিলিমিটার স্কোয়ার থেকে মিটার স্কোয়ারে যেতে হলে আমার কি করতে হবে? এই 1000-এর উপরে স্কোয়ার দ্বারা ভাগ করতে হবে। যদি স্কোয়ার আসার জন্য 1000 দ্বারা ভাগ করলে মিটারে যাওয়া যায়, যেহেতু মিটার স্কোয়ারে যাবো তাহলে 1000 উপর স্কোয়ার দ্বারা ভাগ করতে হবে। তাহলে এটা করা মানে কি করা? মিলিমিটার স্কোয়ার এটা করা মানে কি লেখা দেখেন তো? এটা করা মানে হচ্ছে এটা 10⁻1000 মানে লেখা যায় 10⁻3। তাহলে 10⁻3 আর 10⁻2 গুণ করলে কি হয়? আচ্ছা, এখানে লিখেই দিই আমি একটু ছোট করে। 10⁻3 এর উপর 2 পাওয়ার, তাহলে আলটিমেটলি মিলিমিটার স্কোয়ারকে আপনি যদি কি করেন 3 দুগুণা 6 হয়, পাওয়ার সূচকের ক্ষেত্রে পাওয়ারগুলো গুণ হয়, তাহলে 10⁻6 দ্বারা ভাগ করলেই, অথবা মিলিমিটার স্কোয়ারকে আপনি 10⁻⁻6 দ্বারা গুণ করলে এটা কি হয়ে যাবে? মিটার স্কোয়ার। ঠিক আছে, দেখেন আরও একটা, যে সেন্টিমিটার স্কোয়ার, এটাকে কি করতে হবে? সেন্টিমিটারকে 100 দ্বারা ভাগ দিলেই হচ্ছে মিটার হয়। তো সেন্টিমিটার স্কোয়ারকে 100-র উপরে স্কোয়ার দ্বারা ভাগ করলে এটা হচ্ছে কি হয়ে যাবে? মিটার স্কোয়ার হয়ে যাবে। অথবা এটাকে এভাবে লেখা হয় সেন্টিমিটার স্কোয়ার, বা 10⁻², তার উপর 2। সবার বোঝার জন্য আমি এভাবে লিখতেছি যে সেন্টিমিটার স্কোয়ার এটা কি হয়, পরপর গুণ হাতে 10⁻⁴, বা সেন্টিমিটার স্কোয়ার। আচ্ছা, এটাকে এবার সেন্টিমিটার স্কোয়ার ইন্টু 10⁻⁻⁴, এটা করলেই হচ্ছে কি হয়ে যাবে? মিটার স্কোয়ার হয়ে যাবে। ঠিক আছে, এটা হয়ে গেল। এবার হচ্ছে মিলিমিটার কিউব থেকে মিটার কিউবে যাওয়া। তাহলে মিলিমিটারকে মিটারে নিতে হলে 1000 দ্বারা ভাগ, তাহলে এবার করতে হবে 1000-এর ওপরে কিউব দ্বারা ভাগ, বা এটাকে লেখা যায় মিলিমিটার কিউব, এবার দেখাচ্ছি না, এটা হবে হচ্ছে 10⁻৯, বা এই মিলিমিটার কিউবকে 10⁻⁻৯ দ্বারা গুণ দিলে কি হয়ে যাবে? এটা মিটার কিউব। আর যদি সেন্টিমিটার কিউব থাকে, এই সেন্টিমিটার কিউব বা এটাকে লেখা হয় সিসি, সিসিও লেখা থাকতে পারে। হ্যাঁ, এটা আমি একটু লিখে দিচ্ছি, যে ম্যাথের ক্ষেত্রে অনেক সময় আপনি দেখবেন যে সিসি লেখা থাকে। এই সিসি মানে হচ্ছে সেন্টিমিটার কিউব। হ্যাঁ, সেন্টিমিটার কিউব এটা মানে হচ্ছে এটা। তাহলে যদি এরকম লেখা থাকে, ধরেন এরকম লেখা থাকে যে গ্রাম পার সিসি, গ্রাম পার সিসি, এটা মানে কি? এটা মানে হচ্ছে গ্রাম পার সেন্টিমিটার কিউব। এটা একটু বুঝে নিতে হবে। ঠিক আছে, তাহলে দেন সেন্টিমিটার কিউব বা সিসি থাকতে পারে, এটাকে কি করতে হবে? ফার্স্টে 100 দ্বারা করলে মিটার হয়, তাহলে এটার 100-এর উপর কিউব দিতে হবে। তাহলে আমি আর লিখতেছি না সেন্টিমিটার কিউব, এখানে সেন্টিমিটার কিউব, এটাকে করলে হয় হচ্ছে 10⁻6, বা সেন্টিমিটার কিউব ইন্টু 10⁻⁻6 করলে মিটার কিউব আসবে। তাহলে এই জিনিসগুলো আমাদের একটু জানতে হবে, এই কনভার্সনটা। ঠিক আছে, এই তো, এটা হচ্ছে বিষয়। তো আমরা ম্যাথের মাধ্যমে এই জিনিসটা শিখে গেলাম এখানে, এটা আপনাদের হয়তো কাজে লাগবে, সুন্দরভাবে কাজে লাগবে। ঠিক আছে, তো আমরা এবার হচ্ছে পরের ম্যাথে যাচ্ছি। এবার দেখেন, বলছে যে কোনো ব্যক্তির ভর 48 কেজি এবং জুতা জুতার ক্ষেত্রফল 80 সেন্টিমিটার স্কোয়ার হলে ওই ব্যক্তির কর্তৃক প্রয়োগিত চাপের পরিমাণ নির্ণয় করো। আচ্ছা, বুঝতে পারলাম। তাহলে এবার আমরা এটা কী করবো? এটা তল আঁকি ফার্স্টে। তাহলে দেখেন, এখানে এবারে আমরা একটা ব্যক্তি আঁকবো। তো একটা মানুষ ধরেন আমি আঁকতেছি।
তো এইখানে তার বডি, তো এটা হচ্ছে তার পা, এই যে একটা জুতা, ঠিক আছে, এটা হচ্ছে তার পা, আর এটা হচ্ছে হাত, এটা হচ্ছে হাত, ঠিক আছে। তো এই লোকটা এই তলের উপর আছে। তাহলে এই যে বস্তুর এই এই মানুষের ওজনটা, এই মানুষের ভরটা যদি কি হয়, এই মানুষের ভরটা যদি আপনার এম হয়, তাহলে এই মানুষের ভরটা যদি এম হয়, তাহলে এই বস্তুর যে ওজনটা, এই ওজনটা এই দিয়ে কাজ করতেছে না? বলেন তো, এই ওজনটা এই দিয়ে কাজ করতেছে না? এই যে তার ওজন এই দিকে কাজ করতেছে, এই যে এই হবে। তাহলে তোর ওজন কত? এখানে এফটা কি হবে তাহলে? এখানে এফটা হবে তার ওজন বল, অর্থাৎ তার ভর ইন্টু জি, এটার পরে। আর এই যে ক্ষেত্রফলটা, ক্ষেত্রফল কোনটা হবে বলেন তো? ক্ষেত্রফল কোনটা হবে? তার এই যে তলের ক্ষেত্রফল আছে না, এই যে পায়ের জুতার যে ক্ষেত্রফল, এটা, এটার মান দিয়ে দিছে কত? এর মান হচ্ছে 80 সেন্টিমিটার স্কোয়ার। তো আমরা দেখলাম সেন্টিমিটার স্কোয়ার থেকে হচ্ছে মিটার স্কোয়ারে যাওয়ার পদ্ধতি কি আমরা একটু আগে দেখছি। সেন্টিমিটার স্কোয়ার থেকে মিটার স্কোয়ারে যাওয়ার বুদ্ধি হচ্ছে 10⁻⁴ দ্বারা গুণ করা। তাহলে এটাকে আমরা কি করব, অর্থাৎ সেন্টিমিটার আছে, তাহলে আপনি একটা কাজ করেন, এটাকে 80 লেখেন, 100 দিলে মিটার হয়েছে, তাহলে 100 উপর স্কোয়ার দ্বারা ভাগ করে। তো এটা মানেই হচ্ছে 80 × 10⁻⁴, এটা হচ্ছে মিটার স্কোয়ার হয়ে গেল, ঠিক আছে, এটা হয়ে গেল। তাহলে আমরা এখন এটা হিসাব করি, তাহলে আমরা তো জানি সূত্র কি, আমরা জানি যে পি ইজ ইকুয়াল টু এফ ডিভাইডেড বাই এ। তাহলে এফ এর মান হচ্ছে এখানে এম জি, আর এটা হচ্ছে এ। তাহলে এম এর মান হচ্ছে 48 কেজি, আর জি এর মান 9.8, ডিভাইডেড বাই হচ্ছে আপনার কত, ওই তো 80 × 10⁻⁴ কত আসে এটা হিসাব করে আমি একটু, এখানে আমরা দেখলাম যে ওপরে আছে হচ্ছে 48, আচ্ছা 48 ইন্টু 9.8 ডিভাইডেড বাই 80 × 10⁻⁴, 58800। তাহলে এটার মান আসছে 00 প্যাসকেল, হ্যাঁ। তো এটা হচ্ছে অ্যান্সার। এটা আশা করতেছি আপনারা বুঝতে পারছেন। তো আমরা নেক্সট স্লাইডে যাচ্ছি। এবার দেখেন 30 সেন্টিমিটার স্কোয়ার দৈর্ঘ্য, 20 সেন্টিমিটার প্রস্থ এবং 10 সেন্টিমিটার স্কোয়ার উচ্চতা বিশিষ্ট একটি বস্তুর ভর 5 কেজি। তো বস্তুর মেঝের ওপর রাখলে সর্বোচ্চ সর্বনিম্ন কত চাপ প্রয়োগ করবে? তো এটা আসলে একটা আয়তাকার ঘনবস্তু, আমি যদি জিনিসটা একটু আঁকার চেষ্টা করি, একটু সময় লাগবে, আপনি একটু দেখেন মনোযোগ দিয়ে, হ্যাঁ। ঠিক আছে, এই যে আয়তাকার ঘনবস্তু। তো এই ঘনবস্তুর কি থাকে আমরা জানি যে সেম সেম তল দুইটা করে থাকে, হ্যাঁ। তো সেম সেম তল দুটো করে থাকে। এখন দেখেন আমরা যে জিনিসপত্রগুলো দেওয়া আছে সেটা হচ্ছে, এটা আমি একটু মেনশন করি। দৈর্ঘ্য দেওয়া আছে, দৈর্ঘ্য হচ্ছে কত, 30 সেন্টিমিটার। এই জিনিসটা দেওয়া আছে, এই যে এটা দেওয়া আছে হচ্ছে 30 সেন্টিমিটার। আর প্রস্থ, প্রস্থ কত দেওয়া আছে, 20 সেন্টিমিটার, এই যে এটা প্রস্থ। আর উচ্চতা কোনটা, এই যে উচ্চতা হচ্ছে এটা, এটা বা এটা দিতে পারেন আপনার যা ইচ্ছা। উচ্চতা হচ্ছে এই যে এটা, এটা হচ্ছে কত, 10 সেন্টিমিটার। এবং একটা জিনিস খেয়াল করে দেখবেন আপনি, যা আমি যদি বলি, দেখেন এটার সেম সেম তল, এই যে সামনের যে তলটা, এই যে আমি লাল কালার করতেছি, এরকম তল পিছনে একটা আছে। আর এই যে আমি যে হলুদ যে তলটা করতেছি, দেখেন এই যে এরকম একটা তল, এই একটা, আর ওপরে নিচে একটা আলাদা আলাদা তল আছে, সেটা হচ্ছে আমি কি কালার দিয়ে আঁকবো, এই যে এই কালার দিয়ে আঁকি, এরকম সেম তল উপরে একটা আছে। আচ্ছা, তাহলে আমরা কিন্তু একটা কনসেপ্ট খুব ভালোভাবে জানি, দেখেন সেটা হচ্ছে কি, আমরা জানি যে এইখানে বস্তুটার ভর কিন্তু সেম, ভর 5 কেজি, বস্তুর ভর 5 কেজি। এই বস্তুটাকে তলের উপর রাখলে এর ওজন সব সময়, এই যে বস্তুটাকে যদি আপনি এভাবে রাখেন, তাহলে দেখেন একটা জিনিস, এই বস্তুর যে ওজনটা কাজ করবে সেটা হচ্ছে এই দিকে, এটা এই বস্তুর ভর যদি কি হয়, বস্তুর ভর যদি এম হয়, বস্তুর ভর যদি এম হয়, তাহলে এই দিকে কাজ করবে এমজি। এটা আপনি যে দিক করেই রাখেন না কেন, এটা এমজি সবসময় মাটির উপর দিবে, এটা আমরা ফিক্স। এখন এটা কি হবে,
আপনি যে রাখতেছেন এই রাখার ক্ষেত্রফল বা এই তলের ক্ষেত্রফলটা পরিবর্তন হতে পারে। আবার এখানে দেখেন যে যতগুলো তল আছে সবগুলো কিন্তু একটা আয়তক্ষেত্রের মতো। এই যে এই তলটা আয়তক্ষেত্র, এই সামনের তলটা আয়তক্ষেত্র বা পেছনের তলটা, আর এই যে উপরের তল, আর এই যে নিচে যেটা, এই যে নিচে এটা আর এই যে উপরেরটা, এই দুটা হচ্ছে একরকম তল। এইটা একটা, এটা একটা আলাদা তল। আর এই সামনের যে পুরাটুকু আর এই যে পিছনের পুরাটুকু, এটা হচ্ছে একটা আলাদা তল। তাহলে তলের যদি ক্ষেত্রফল চেঞ্জ হয় তাহলে কি হবে? এখানে চাপের মান চেঞ্জ হবে। এখন আমরা তো একটা জিনিস জানি, যদি বস্তুর ভর সেম থাকে, যদি ভর সেম থাকে তাহলে আমরা কি জানি, এর মান যদি বাড়ে, ভর বা বল, বল ধ্রুবক থাকলে এ যদি বাড়ে তাহলে চাপ কি হবে? চাপ কমে যাবে। আর এর মান যদি কি হয়, কমে, তাহলে চাপটা কি হবে? বেড়ে যাবে। ধরেন এরকম করতে করতে, এরকম করতে করতে এর যদি সর্বোচ্চ মান হয় তখন পি এর সর্বনিম্ন মান হবে, মানে এ যখন হবে ম্যাক্স তখন পি হবে মিনিমাম, আর এ যখন মিনিমাম হবে তখন পি হবে ম্যাক্স। তাহলে এখানে ক্ষেত্রফল আমরা দেখি, বলেন তো দৈর্ঘ্য প্রস্থ কোনটা কোন নিলে সব থেকে বেশি ক্ষেত্রফল পাওয়া যাবে? অবশ্যই এখানে 20 আর 30 নিলে সর্বোচ্চ বেশি পাওয়া যাবে। আর যদি আমরা কি নিই, 10 আর 20 নিই তাহলে সর্বনিম্ন পাওয়া যাবে। তাহলে সর্বনিম্ন ক্ষেত্রফল নিলে আমরা সর্বোচ্চ চাপ পাবো। তাহলে দেখেন আমি জিনিসটাকে এভাবে লিখি, এই যে এখানে যে পি ম্যাক্স যদি আমরা নিই তাহলে এখানে এফটা থাকবে সেম, আর এটা হবে হচ্ছে মিনিমাম। আর যদি পি আমরা কি নিই, পি যদি মিনিমামটা নিই, চিন্তা করি, তাহলে এখানে এফ ঠিকই থাকবে, জাস্ট এখানে এফ ঠিকই থাকবে, এফ ঠিকই থাকবে, এটা ম্যাক্সিমাম হয়ে যাবে। ঠিক আছে, এটা ম্যাক্সিমাম হয়ে যাবে। তাহলে এখন আমরা এফ এর মান তো আমরা জানি, এফ এর মান কি হবে? এমজি, ওই বস্তুর ভর। ভর কত? ওর ভর হচ্ছে 5 কেজি, আর ওজন হচ্ছে 9.8। আর এখান থেকে আমরা যদি এই এ মিনিমাম কখন হবে? যখন হচ্ছে 10 সেন্টিমিটার আর 20 সেন্টিমিটার গুণ করে দিব। তাহলে 10 সেন্টিমিটারকে যদি আমরা মিটারে করি, এটা হয় হচ্ছে 0.1 মিটার। আর 20 সেন্টিমিটারকে যদি আমরা মিটারে করি তাহলে এটা হয় 0.2 মিটার। তাহলে এই দুটো আমরা গুণ করে দিলাম, হ্যাঁ। তাহলে 0.1 ইন্টু 0.2, তাহলে এটা একটা মান দিবে। আর এইখানে আমরা দেখলাম যে এফ এর মান হচ্ছে এম জি এর সমান, তাহলে এম এর মান 5, জি এর মান 9.8। সর্বোচ্চ ক্ষেত্রফল কোনটা হবে? 30 সেন্টিমিটার করলে 0.3 মিটার হবে। তাহলে এটা হবে হচ্ছে 0.2 আর 0.3। তাহলে এটা একটা মান আসবে, এটা একটা মান আসবে। প্রথমে আমরা যেটা হিসাব করবো সেটা হচ্ছে 5 ইন্টু 9.8 ডিভাইডেড বাই 0.1 ইন্টু 0.2, সরি, এটা হবে 2450। প্রথমটা হবে 2450 প্যাসকেল। তাহলে এটা হবে হচ্ছে, জাস্ট আমরা যদি এই জিনিসটা নিচে নিয়ে আসি, যদি আমরা ডিলিট করি, সেখানে চেঞ্জটা করতে হবে, সেটা হচ্ছে 0.2 ইন্টু, আচ্ছা পয়েন্ট আসেনি, 0.2 ইন্টু 0.3। এটা আসবে হচ্ছে 816.66। কত? 816.66 প্যাসকেল। তো এইভাবে করতে হবে। যখন আমরা সর্বোচ্চ ক্ষেত্রফলটা পাবো তখন হচ্ছে সর্বনিম্ন, সর্বোচ্চ ক্ষেত্রফল তখন সর্বনিম্ন চাপ হবে, আর যখন সর্বনিম্ন ক্ষেত্রফল তখন সর্বোচ্চ চাপ হবে। এই হচ্ছে আমাদের ম্যাথ, ছিল সুন্দর একটা ম্যাথ। এরপরে আমি যাচ্ছি হচ্ছে পরের ম্যাথটা। এখানে আমরা যদি শুরু করি এখন, পরের ম্যাথটা দেখেন, একটি ইটের ওপর 10 নিউটন বল প্রয়োগ করে, একটি ইটের ওপর 10 নিউটন বল প্রয়োগ করে 0.1 সেন্টিমিটার স্কোয়ার ক্ষেত্রফলের সূচালো মাথার পেরেক দিয়ে আঘাত করা হলো। অতঃপর একই মানের বল প্রয়োগ করে
1 সেন্টিমিটার স্কোয়ার ক্ষেত্রফলের ভোঁতা ছুরির সাহায্যে একই রকম ইটকে আঘাত করা হলো। প্রথম ক্ষেত্রে ইটটি ভাঙলেও দ্বিতীয় ক্ষেত্রে ইটটি ভাঙেনি কেন? ক্ষেত্রফলের সাথে সম্পর্কিত। দেখেন, প্রথমটার জন্য আমি দুইটা ভাগ করে ম্যাথটা করব। এখানে হচ্ছে দুটো ভাগ করে ম্যাথটা করব। একটা হচ্ছে আমি লিখে দিচ্ছি এখানে, একটা হচ্ছে সূচালো মাথার পেরেক। সূচালো সূচালো মাথার পেরেক, আর একটা হচ্ছে ভোঁতা ছুরি। এই দুই ক্ষেত্রে আমরা ম্যাথটা করব। তাহলে প্রথম আমরা আমরা কি করি, আমরা একটা ইট আমরা ড্র করি। আমরা একটা ইট ড্র করলাম। তো এই সেম ইটটা আমরা আরেকটা জায়গায় করব। দেখেন এই জায়গায় প্রথমে আমরা কি করছি, প্রথমে সূচালোটা পেরেক দিয়ে আমরা মারছি, সূচালোটা পেরেক দিয়ে, তাই না? তো সূচালোটা পেরেক, পেরেক দেখতে কেমন হয়? এরকম। সূচালো পেরেক এটা, আর এখানে যে ওটা ছুরি আর কি, এটা দেখতে ধরেন এরকম। এটা দিয়ে মারছি। তাহলে এখানে লজিকটা কি আসলে বলেন তো? এই যে সূচালো ছুরি দিয়ে মারলাম এই অংশের, এই যে এটা ক্ষেত্রফলটা হচ্ছে কম। ক্ষেত্রফলটা কম অর্থাৎ এখানে এভাবে না দিয়ে এখানে দিয়ে এভাবে দিই, এখানে ক্ষেত্রফলটা কম, তাই হচ্ছে চাপটা কি হবে? বেশি হবে। কারণ এখানে তো আপনার হচ্ছে এফটা ফিক্স থাকতেছে, চাপটা কম। আর এখানে দেখেন, এখানে এটা ওটার থেকে বেশি, এটা একটু বেশি, তুলনামূলকভাবে একটু বেশি, তাই এখানে চাপটা আবার কি একটু কম। তাহলে এখানে যদি চাপটা বেশি পড়তে, সেজন্য আপনি দেখেন সুচালো কোনো কিছু দিলে আপনার ইটটা কি হয়ে যায়? ভেঙে যায়। ঠিক আছে, তাহলে এখানে বের করে দেখাচ্ছি, চাপটা বেশি হবে। তাহলে এই ক্ষেত্রে P1 এটা হবে হচ্ছে F/A1। তাহলে এখানে এফটা কত? 10 নিউটন বল প্রয়োগ করে, আচ্ছা 10 ইটের উপর 10 নিউটন বল প্রয়োগ করে, আচ্ছা 10 এফ এর মান 10 হবে। আর সুচালো ছুরির 1 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে সেন্টিমিটার স্কোয়ারতে মিটার স্কোয়ার যাওয়ার বুদ্ধি হচ্ছে 1-এর নিচে আরও 120 স্কোয়ার দ্বারা ভাগ করা বা 10⁻⁻4 দ্বারা গুণ করা। এটা একটা বিষয়। আর এখানে P2টা হবে হচ্ছে F/A2। ঠিক আছে। তাহলে এখানে এফটা হচ্ছে 10, আর ক্ষেত্রফলটা কত? এটা হচ্ছে, ও ওইটা ছিল 0.1 সেন্টিমিটার, সরি এটা 0.1 ছিল। তাহলে 0.1 × 10⁻⁴, আর এটা হবে হচ্ছে 1। হ্যাঁ, এটা হবে 1 × 10⁻⁻⁴। তো এটা কত আসে, এটা কত আসে দেখি। তাহলে এটা উপরে আসবে হচ্ছে 10/0.1 × 10⁻⁻⁴। এটা আসে হচ্ছে 1 লেখে 6টা শূন্য, তাহলে 10⁻⁶ আর এটা যেটা আসবে সেটা হচ্ছে, দেখেন যে এটা আসবে 10/1 × 10⁻⁻⁴। তাহলে 5টা শূন্য, তাহলে এটা হবে হচ্ছে 10⁵ ঠিক আছে। তাহলে চাপ কোটাতে বেশি, যে ভোঁতা ছুরির ক্ষেত্রে চাপটা কম, আর সুচালো পেরেকের ক্ষেত্রে চাপটা বেশি, তাই এখানে ইটটা ভাঙার সম্ভাবনা বেশি সেক্ষেত্রে, এই ক্ষেত্রে। তো এটা হচ্ছে ম্যাথের অ্যান্সার। ওকে, তাহলে এখান থেকে আমাদের গাণিতিক সমস্যাগুলো শেষ। এখানে আপনারা এখন দেখতে পাচ্ছেন যে কিছু জ্ঞানমূলক কোশ্চেন আছে, এগুলো আমি করেই দিছি। হ্যাঁ,
জ্ঞানমূলক কিছু কোশ্চেন আছে, এগুলো আপনারা পড়ে নেবেন সুন্দরভাবে। এগুলো এখন সবই পারার কথা, আমি সব বেসিক আলোচনা করে দিছি। যে প্রথম চাপ কাকে বলে, চাপের একক কি, 1 প্যাসকেল চাপ বলতে কি বুঝো, 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, পানির ঘনত্ব কত। এটা আমি একটু লিখে দিই। 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানির ঘনত্ব সব থেকে কী থাকে, মানে বেশি থাকে, এটা হচ্ছে, সরি, এই যে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির ঘনত্ব কত, পানির ঘনত্ব থাকবে হচ্ছে 1000 কেজি/মিটার কিউব, ঠিক আছে, এটা থাকবে। 1000 কেজি/মিটার কিউব। আর এখানে দেখেন অনুধাবনমূলক কিছু কোশ্চেন আছে, সেটাগুলো হচ্ছে আহ, আমাদের সলভ করে ফেলতে হবে। আমি এগুলো সব নোট করে দিচ্ছি। চাপের মাত্রা নির্ণয় করো, কীভাবে করতে হয় বলে দিছি। একই বল প্রয়োগ করে দুটি বস্তুর চাপের পার্থক্য ঘটে, এটা বলে দিছি। কোনো স্থানের বায়ুর চাপের মান 890 নিউটন/মিটার স্কয়ার, এর মানে কি, মানে এফ আর এর হচ্ছে অনুপাতটা 890 হতে হবে, তাহলে এটাই হবে। তাহলে ধারালো আলপিন দিয়ে সহজে কাগজ ছিদ্র করা যায় কেন, এটা আপনার খুবই সিম্পল, ক্ষেত্রফল কম তাই। সমান ইটের রাস্তায় খালি পায়ে হাঁটা আর ইটের খোয়ার উপর দিয়ে হাঁটা কষ্টসাধ্য, এটা আমি একটু আগে বোঝালাম, ক্ষেত্রফল কম বেশির জন্য। বাতাসের ঘনত্ব কম হলে বাতাসের চাপ কমে যাবে কেন, কারণ বাতাসের ঘনত্ব কম হলে ওইখানে ওজনটা কম হবে, ঠিক আছে। বাতাসের ঘনত্ব কম মানে বাতাস কম আসতে, মানে বায়ুমণ্ডলে কী হবে, ওজন কম হবে। আর ওজন কম হলে এফ কী হবে, কমে যাবে, ওজন কমে যাবে, কারণ আমরা জানি যে এফ যদি কী হয়, কমে যায়, তাহলে চাপ কমে যায়, ঠিক আছে। ড্রিল মেশিনের অগ্রভাগ সূচালো থাকে, কারণ হচ্ছে বেশি প্রেশার ক্রিয়েট করে বেশি ছিদ্র করে ফেলার জন্য, হ্যাঁ। এগুলো আপনারা সব লিখতে পারবেন, ঠিক আছে। তো আমি একটা জিনিস বলে দিই, ক নম্বর প্রশ্নটা আপনার কীভাবে লিখতে হবে জানেন। খ নম্বর প্রশ্ন লেখার জন্য একটা ট্রিক্স হচ্ছে, সেটা আমি লিখে দিই এখানে সুন্দরভাবে আপনাদের উদ্দেশ্যে, আমি এরপর আর লিখবো না এটা। যে বিষয় নিয়ে কথা বলবে তার সংজ্ঞা, যে বিষয় নিয়ে প্রশ্ন থাকবে সেটার কি, টপিকের দেন আপনারা কি করবেন, চিত্র, দেখেন ফর্মুলা, তারপরে চিত্র বা হচ্ছে ব্যাখ্যা, এগুলোর মাধ্যমে অনুধাবন করবেন, ঠিক আছে, অনুধাবন করবেন। এখানে 1 মার্ক পাবেন আর এখানে 1 মার্ক, 2 মার্ক কাটার কোনো জায়গা নাই, ঠিক আছে। তো আশা করছি বুঝতে পারছি। চলুন এবার আমরা কিছু এমসিকিউ সলভ করব। আচ্ছা, নিচের কোনটি স্কেলার রাশি, মানে ভেক্টর রাশি, বল ভেক্টর, তাহলে এটা হবে না। প্লবতা, এটা একটা বল, এটা হবে না। চাপ, হ্যাঁ, ওজন, এটা মানে ওজন একটা দিক আছে, মানও আছে 9.8 এবং নিচের দিকে কাজ করে, মানে কোনো বস্তুর ভর ইন্টু 9 নিচের দিকে কাজ করে, ওর মান থাকে নির্দিষ্ট, তাহলে এটা হবে অ্যান্সার, ঠিক আছে। এরপরে দেখেন চাপ কোন ধরনের রাশি, চাপ স্কেলার রাশি, এটা আমরা দেখছি। তারপরে 5 সেন্টিমিটার স্কোয়ার ক্ষেত্রফলের ওপর 2 নিউটন বল লম্বভাবে প্রয়োগিত হলে কত চাপ সৃষ্টি হবে, এটা খুবই সিম্পল একটা ম্যাথ। দেখেন আমরা জানি পি ইজ ইকুয়াল এফ ডিভাইডেড বাই এ, তাহলে 2 নিউটন বলটার মান 2, আর এখানে হচ্ছে 5 সেন্টিমিটার স্কোয়ার, তাহলে 5 সেন্টিমিটার স্কোয়ার থেকে মিটার স্কোয়ার যার বুদ্ধি কি, 100-এর উপর স্কোয়ার দ্বারা ভাগ, এটা করে দিলে এটা যা আসবে তাই, ঠিক আছে। ডিভাইডেড বাই এটা 4000, 4000 প্যাসিল কোথাও আছে, হ্যাঁ, এই যে এটা অ্যান্সার। এখানে বল এফ, চাপ পি এবং ক্ষেত্রফল এ হলে নিচের কোনটি সঠিক। আচ্ছা দেখেন, পি ইজ ইকুয়াল টু হচ্ছে এফ বাই এ, এফ এর একক, এফ মানে কি, এম এ ডিভাইডেড বাই এ, তাই না। তাহলে এম এর একক হচ্ছে কি, এটা এফ এর একক হচ্ছে, এম এর একক কেজি, এর একক হচ্ছে মিটার/সেকেন্ড স্কোয়ার, আর এর একক হচ্ছে মিটার স্কোয়ার। তাহলে যদি উপরে দিয়ে দিই তাহলে এটা আসে হচ্ছে কেজি, এম উপরে চলে গেলে -2, উপরে একটা আছে আর নিচে দুইটা আছে, তাহলে একটা একটা কাটা, তাহলে এম এর উপরে একটা মাইনাস পদ থাকবে
আর এসের উপর -2 পদ থাকবে। তাহলে এখান থেকে হবে কেজি পার মিটার পার সেকেন্ড স্কোয়ার, কেজি পার মিটার পার সেকেন্ড স্কোয়ার, ক নাম্বার অ্যান্সার। ঠিক আছে। চাপের মাত্রা কোনটি? চাপের মাত্রা হচ্ছে কোনটা? এই যে এটা, ml⁻⁻1 T⁻², এটা দেখে নেবেন, প্রথমে লিখে দিচ্ছি। তারপরে প্যাসকেল নিচের কোন রাশির একক? এটা কি? প্লবতা, পীড়ন, বিকৃতি, গতিশক্তি? প্যাসকেল কিসের একক? পীড়ন, বিকৃতি, গতিশক্তি নাকি প্লবতা? বলেন। পীড়ন, বিকৃতি, গতিশক্তি, প্লবতা? আসলে পীড়ন, পীড়নও আসলে কি দেখেন তো, পীড়নের সূত্র পড়ছেন আপনারা, এটা পড়বেন হচ্ছে আপনারা এই চ্যাপ্টারের শেষের দিকে। পীড়ন, পীড়ন হচ্ছে সূত্রটা কি? F/A না? যেটা হচ্ছে প্রত্যয়নী বল, প্রত্যয়নী বল, আর হচ্ছে এটা হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, প্রস্থ ক্ষেত্রফল। তাহলে ওপরে নিউটন আর নিচের হচ্ছে মিটার স্কোয়ার, তো এটা হয় নিউটন পার মিটার স্কোয়ার, যা হচ্ছে এটা মানে হচ্ছে প্যাসকেল। ঠিক আছে, তো এটা হবে পীড়ন। সুন্দর একটা প্রশ্ন। বলের একককে ক্ষেত্রফলের একক দ্বারা ভাগ করলে কি পাওয়া যায়? চাপের একক। চাপের একক কোনটি? নিউটন পার মিটার স্কোয়ার। এগুলো সহজ। আচ্ছা, 1 প্যাসকেল চাপ সমান কত? 1 নিউটন পার মিটার স্কোয়ার। এটা সুন্দর প্রশ্ন দিছে। আর কি বাদ গেছে? না। 1 প্যাসকেল সমান কত গ্রাম পার সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার? জিনিসটা বুঝেন। দেখেন, সুন্দর একটা প্রশ্ন। 1 প্যাসকেল মানে কি? 1 নিউটন পার মিটার স্কোয়ার। ঠিক আছে। এখন নিউটন মানে কি লেখা যায়? নিউটন মানে লেখা যায় হচ্ছে, নিউটন মানে হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার ইন্টু পার মিটার স্কোয়ার, এটা এইভাবে থাকলো। আচ্ছা, কেজিকে যদি আমরা গ্রাম করতে চাই, কেজিকে গ্রাম করতে হলে 1000 দ্বারা গুণ দিতে হবে। তাহলে এখানে গ্রাম আছে যেহেতু, তাহলে 1কে আমরা 1000 দ্বারা গুণ দিলাম, তাহলে এটা হয়ে গেল গ্রাম। তারপরে সেন্টিমিটার আছে, মিটার থেকে আবার সেন্টিমিটার দিতে লাগলে আরও হচ্ছে কি করতে হবে, 100 দ্বারা গুণ করতে হবে। তাহলে এটা হয়ে গেল সেন্টিমিটার। আর এখান থেকে একটা জিনিস দেখা যাচ্ছে যে, আচ্ছা, ও, না না না, এটা ভুল হলো। এটা গ্রাম করলাম, তারপরে কি কি থাকতেছে দেখেন, একটা মিটারের উপর 1 পর, এটার দুইটা মাইনাস, তাহলে 1 আর -2 যোগ হয়ে হয়ে যাবে পার মিটার। আর এখানে থাকবে সেকেন্ড স্কোয়ার, সেকেন্ড স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার, হ্যাঁ এটাই হবে থাকুক। তাহলে এখানে হয়ে গেল 1000, উপরে থাকতেছে গ্রাম আর সেন্টিমিটার স্কোয়ার, এটা রাখি আমি। আর নিচে কি আছে? নিচে আছে পার মিটার না? তাহলে দেখেন, পার মিটারকে কি লেখা যায়? আচ্ছা, এইভাবে না করে এইভাবে দিই। গ্রাম আছে তো, পার মিটার কি এভাবে লিখি, 1/মিটার আর পার সেন্টিমিটার স্কোয়ার। তাহলে মিটারকে সেন্টিমিটার করার বুদ্ধি কি? তাহলে এখানে 1000 গ্রাম থাকলো, মিটার থেকে সেন্টিমিটার করতে হলে 100 দ্বারা গুণ করতে হয়। ঠিক আছে, তাহলে এটা সেন্টিমিটার হয়ে গেল, আর এটা হচ্ছে পার সেকেন্ড স্কোয়ার থাকলো। তাহলে এখান থেকে দেখেন, উপরে উপরে একটা শূন্য কাটা, নিচে নিচে একটা শূন্য কাটা, তাহলে থাকে কি 10। তাহলে 10 গ্রাম পার সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, সেই প্রশ্ন 10 হবে অ্যান্সার। ঠিক আছে। দেখেন, প্রথমে আমি বলি, এখানে নিউটনকে লেখা যায় হচ্ছে, নিউটনকে লেখা যায় হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, এখানে মিটার স্কোয়ার শুধু ছিলই, পার মিটার স্কোয়ার। তাহলে কেজি থেকে যদি গ্রাম করতে চাই, তাহলে 1000 দ্বারা গুণ দিতে হবে। ঠিক আছে, কেজি থেকে গ্রাম করতে হলে কি করতে হবে? 1000 দ্বারা গুণ করতে হবে, সেটা আমরা করলাম এখানে। তারপর এখন গ্রাম থাকলো পার মিটার, পার m⁻⁻1 মানে কি লেখা যায়? 1/মিটার। এখন আপনারা জানেন কিন্তু 1 মিটার সমান হচ্ছে 100 সেন্টিমিটার। তাহলে আমরা দেখেন, এই যে মিটার ছিল, এই মিটারকে 100 দ্বারা গুণ দিয়ে দিলাম, সেন্টিমিটার হয়ে গেল। আর পার সেকেন্ড স্কোয়ার আমি রাখছি। তাহলে উপর থেকে এই শূন্য এই শূন্য কাটা, এই শূন্য এই শূন্য কাটা, তাহলে থাকে 10। এর উপরে দেখলে সেন্টিমিটার, যে একটা মিটার সেন্টিমিটার উপরে থাকলো, তাহলে সেন্টিমিটার নিচে থেকে উপরে উঠে গেলে পার সেন্টিমিটার পার মিটার স্কোয়ার। হ্যাঁ, তো সুন্দর একটা প্রশ্ন। এরপরে 60 কেজি ভরের একজন ব্যক্তি পায়ের তলদেশের ক্ষেত্রফল এত, 2 পায়ে দাঁড়ানো অবস্থায় সে কি পরিমাণ চাপ অনুভব করবে? এটা হোমওয়ার্ক, এটা হোমওয়ার্ক করবা সবাই। জাস্ট বলে দিচ্ছি, এখানে এ হবে হচ্ছে 2 × A, ওই ক্ষেত্রফলটা, এটা হিন্ট দিয়ে দিলাম। ঠিক আছে। নেক্সট,
রফিকের ওজন 490 নিউটন হলে এর জুতার তলার ক্ষেত্রফল এত হলে রফিকের চাপ কত? পি ইজ ইকুয়াল টু এফ ডিভাইডেড বাই এ, বসাই দিবা, অ্যান্সার পাবা। হোমওয়ার্ক, হ্যাঁ। আচ্ছা, জুতা পা জুতা পরা কোনো মহিলার ভর 50 কেজি, জুতার তলার ক্ষেত্রফল এত সেন্টিমিটার স্কোয়ার হলে এটা কী হবে? তাহলে দেখো পি ইজ ইকুয়াল টু এফ ডিভাইডেড বাই এ, যেহেতু মহিলার ভর দেওয়া আছে, তাহলে এখানে বলটা কী হবে? বলের মান এম জি ডিভাইডেড বাই এ। তাহলে এম এর মান হচ্ছে 50, জি এর মান 9.8, এর মান সেন্টিমিটার স্কোয়ার, মিটার স্কোয়ার কীভাবে নিব? তাহলে 200-কে সেন্টিমিটার স্কোয়ার হতে মিটার স্কোয়ার নিতে হলে 100-এর উপর স্কোয়ার দ্বারা ভাগ, এটা যা আসবে তাই অ্যান্সার মেশিন। ঠিক আছে। একটি পেরেকের সুচালো মুখের ক্ষেত্রফল কেমন হয়? খুব কম হয়। কেমন হয়? এটা খুব কম হয়। খুব বেশি, খুব পুরু, খুব লম্বা, খুব পুরু, এই তো খুব কম বা খুব পুরু, যে কোনো একটা হলেই হয়। খুব কম। 5 মিটার স্কোয়ার ক্ষেত্রফলের বস্তুর ওপর 10 প্যাসকেল চাপ সৃষ্টি করে কী পরিমাণ বল প্রয়োগ করতে হবে? তাহলে দেখেন পি ইজ ইকুয়াল টু এফ ডিভাইডেড বাই এ, এখান থেকে যদি এফ বের করতে চাই তাহলে এ ভাগ আছে পাশে গুণ হবে, তাহলে এফ ইকুয়াল টু পি এ। ঠিক আছে, তাহলে পি এর মান হচ্ছে 10 আর এর মান হচ্ছে 5, তাহলে 50 নিউটন। এটা এ নাম্বার অ্যান্সার। আচ্ছা, একটি ধারালো ছুরি দ্বারা সহজেই কোনো বস্তু কাটা যায় কেন? একটি ধারালো ছুরি দ্বারা সহজেই কোনো বস্তু কাটা যায় কেন? ধারালো প্রান্তের ক্ষেত্রফল কম বলে, এটা অ্যান্সার। ক্ষেত্রফল কম হলে চাপ বেশি হবে, তাই কেটে যাবে। চাপ একটি লব্ধ রাশি, হ্যাঁ, লব্ধ মানে স্কেলার রাশি, ভেক্টর রাশি, স্কেলার রাশি, তাহলে 1 আর 3 হবে, তাহলে 1 আর 3 কোথায়? খ নাম্বার অ্যান্সার। পেরেকের অগ্রভাগ সূচালো হয় চাপ বাড়ানোর জন্য, হ্যাঁ, ক্ষেত্রফল কম হলে চাপ বাড়বে। বল বাড়ানোর জন্য, আচ্ছা বল বাড়ানোর জন্য এটা ভুল কথা, চাপটা বল তো একই থাকবে, যান্ত্রিক সুবিধা বেশি পাওয়ার জন্য, যান্ত্রিক সুবিধা বেশি পাওয়ার জন্য। আচ্ছা, চাপ বাড়ানোর জন্য, যান্ত্রিক সুবিধা বেশি পাওয়ার জন্য, হ্যাঁ, ক্ষেত্রফল, যেমন যদি পেরেকের সুচালো যদি আমরা কম করি তাহলে আউটপুটটা বাড়বে। ধরুন ড্রিল মেশিনের যদি ওই মাথা সুচালো হয় তাহলে অল্প বল দিলে চাপ বেশি ক্রিয়েট হবে, তখন হচ্ছে আমরা কী হবে? আপনার যান্ত্রিক সুবিধা পাওয়া যাবে, তাহলে 1 আর 2 হবে। বল বাড়ানোর জন্য আসলে এখানে বল তো আমি একটা নির্দিষ্টই দিব, বল আমি যেভাবে দিই চাপটা আসলে এখানে বাড়বে, বল আসলে বাড়ে না, এটা ডিপেন্ড করে না আসলে। তাহলে এখানে 1 আর 3 হবে অ্যান্সার। হ্যাঁ, তো ঠিক আছে, আজকের মতো এইটুকুই। সবার জন্য দোয়া করবেন। আর ক্লাসটা আমি অনেক বড় করে নিছি, আমি সব কিছু চেষ্টা করছি একটু সুন্দরভাবে বোঝানোর। আশা করতেছি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের কাছে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।